হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি অথবা ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো অতি অবশ্যই ফিডব্যাক আমি খুব ভালো পাচ্ছি। এই যে 60টি করে কোশ্চেন দিচ্ছি, অনেকে আমাকে ফোন করে বলছে স্যার খুবই ভালো হচ্ছে এবং আমাদের অনেকটাই উপকৃত হচ্ছে বলে স্যার আমাদের খুব ভালো লাগছে। তো যারা ফোন করছো তাদেরকে অতি অবশ্যই ধন্যবাদ। এবং তোমাদের যদি ইনকোয়ারি থাকে সেখানে অতি অবশ্যই তোমরা আমাকে বলবে, আমি তোমাদের অতি অবশ্যই সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো লাগলো যে আমাকে নিজে ছাত্রদের বা ছাত্রীদের ফোন, সেটা খুবই ভালো লাগছে। এবং তোমরা অতি অবশ্যই নিজেদেরকে আরও বেশি করে প্রিপারেশনের জন্য তৈরি করে নাও। তো যাই হোক, আজকের পার্ট 8 এর অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রথম প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কাকে? এ থুকিডিডসকে, বি হেরোডোটাসকে, সি ইবন খালদুনকে, ডি উইলিয়াম স্ট্যাবাসকে। এর সঠিক উত্তর হবে অপশন এ থুকিডিডিস। থুকিডিডিসকে হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলে। পরের প্রশ্ন 2, 1982 খ্রিস্টাব্দে 2 নম্বর প্রশ্ন, 1982 খ্রিস্টাব্দে সাবলটান স্টাডিজ নামক যে গ্রন্থটি সেটা রচনা করেছিলেন কে? এ চার্লস কিংসলি, বি রুডিয়ার্ড কিপলিং, সি রণজিৎ গুহ, ডি লুসিয়ান ফেব্রে। এর সঠিক উত্তর হবে অপশান সি রণজিৎ গুহ। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, এপিগ্রাফি এপিগ্রাফি কাকে বলে? এ লিপি উৎকীর্ণ বিদ্যাকে, বি লিপি অনুশীলন বিদ্যাকে, সি লিপি লেখন বিদ্যাকে, ডি লিপি আবিষ্কার বিদ্যাকে। এর সঠিক উত্তর হবে অপশান এ লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলে। পরের প্রশ্ন, ভারতে প্রথম সার্থক স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কারা? ভারতে প্রথম সার্থক স্বর্ণমুদ্রা মানে সবথেকে ভালো অতি অবশ্যই এবং প্রথম ভারতের বুকে স্বর্ণমুদ্রার প্রচলন কারা করেছিলেন? অপশান এ হুনরা, অপশান বি পার্সিকরা, অপশান সি কুষাণরা, অপশান ডি মৌর্যরা। এর সঠিক উত্তর হবে অপশান সি কুষাণ শাসকরা। বিশেষ করে কুজুল কদফিসেস এবং ভীম কদফিসেস, কুজুল কদফিসেস বা ভীম কদফিসেসের সময় থেকেই ভারতে প্রথম স্বর্ণমুদ্রার আগমন বা স্বর্ণমুদ্রার ব্যবহারটা শুরু হয়েছিল। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের মুদ্রার নাম কী ছিল? অপশান এ শতমান, অপশান বি কাকনিক, অপশান সি নারায়ণী, অপশান ডি দিনার। এর সঠিক উত্তর হবে অপশান ডি দিনার। দিনার ছিল বাহমনি রাজাদের যে মুদ্রা তার নাম। তো এ প্রসঙ্গ বলে রাখি, বিজয়নগর সাম্রাজ্যের যে স্বর্ণমুদ্রা তার নাম ছিল প্যাগোডা। প্যাগোডা ছিল বিজয়নগর সাম্রাজ্যের হচ্ছে স্বর্ণমুদ্রা। 6 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন কে? এ পুষ্পমিত্র, বি দেবমিত্র, সি কৃষ্ণমিত্র, ডি দেবহূতি। তো এর সঠিক উত্তর হবে অপশান সি এর শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবহূতি। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পেশোয়া বা পুরস্পুর, বি অবন্তী, সি রাজগৃহ এবং ডি উজ্জয়িনী। এর সঠিক উত্তর হবে অপশান এ পেশোয়া বা পুরস্পুর, যেটা ভারতের উত্তর পশ্চিম দিকে অতি অবশ্যই পাকিস্তান অবস্থিত লাহোর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পেশোয়া ছিল, সেটি ছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী। পরের প্রশ্ন, নবপ্রস্তর যুগের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বুর্জ হোম। এটি কোথায় অবস্থিত ছিল? এ রাজস্থানেতে, বি গুজরাটে, সি কাশ্মীরেতে, অপশান ডি হিমাচল প্রদেশে। এর সঠিক উত্তর হবে অপশান সি কাশ্মীরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার একমাত্র দুর্গবিহীন ক্ষেত্র হলো, অর্থাৎ যেখানে হরপ্পা বা সিন্ধু সভ্যতার যে প্রধান নগরীগুলো ছিল সেখানেতে অতি অবশ্যই দুর্গ দ্বারা বেষ্টিত ছিল, কিন্তু কোন ক্ষেত্রতে অর্থাৎ হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রতে কোনো দুর্গই ছিল না? এ ঢোলাবিরা, বি বানওয়ালি, সি রাখিগুড়ি, ডি চানহুদারো। তো অতি অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশান এ
ধোলাভিরা। পরের প্রশ্ন, হড় সভ্যতার যে ব্যবস্থা পৃথিবীর বুকে দৃষ্টান্ত সৃষ্টি করেছিল সেটি হলো, পৃথিবীর বুকে দৃষ্টান্ত সৃষ্টি করেছিল হড়প্পা সভ্যতার কোন জিনিসটা? এ যোগাযোগ ব্যবস্থা, বি লাইন ব্যবস্থা, সি ম্যানহোল ব্যবস্থা, ডি বাণিজ্যিক ব্যবস্থা। এর সঠিক উত্তর হবে অপশান সি ম্যানহোল ব্যবস্থা। এই ম্যানহোল ব্যবস্থা এত উন্নত ছিল যে বিশ্বের আর কোনো দেশে এরকম প্রাচীন সভ্যতার মধ্যে নিদর্শন হিসেবে পাওয়া যায়নি, কারণ এই ম্যানহোলের মধ্য দিয়ে হড়প্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে অব্যবহার্য জল সেটা অতি অবশ্যই ম্যানহোলের মধ্য দিয়ে বড় বড় নদীর সঙ্গে যুক্ত ছিল এবং নদীর থেকে সাগরের সঙ্গে যুক্ত ছিল। পরে সিন্ধু সভ্যতার কোথায় প্রথম ধানের চাষ হয়? এ হড়প্পাতে, বি মহেঞ্জোদারোতে, সি লোথালেতে, ডি কালীবঙ্গানেতে। এর সঠিক উত্তর হবে অপশান সি লোথালেতে সিন্ধু সভ্যতায় প্রথম ধানের চাষ হয়েছিল। পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান ছিল উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল, এটি কার উক্তি ছিল? এ এডওয়ার্ড মেয়র, বি রামচরণ শর্মা, সি গর্দান চাইল্ড, ডি বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে অপশান ডি বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, আর্য সভ্যতায় বহু বিবাহ প্রচলিত ছিল, পণ প্রথা প্রচলিত ছিল, সতীদাহ প্রথা অজ্ঞাত ছিল না, মানে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। বিধবা নারীরা সাধারণত তার বিধবা নারীরা সাধারণত তার পরবর্তী দেওরকে বিবাহ করতেন। এই সময় পণ পেতেন কারা? এ ছেলের বাবা, বি মেয়ের বাবা, সি ছেলে নিজে, আর ডি মেয়ে নিজে। এর সঠিক উত্তর হবে অপশান বি মেয়ের বাবাকে পণ দিয়ে ছেলেদেরকে বিবাহ করতে হতো। পরের প্রশ্ন, অতিথি দেবো ভব কথাটি কোন উপনিষদে আছে? এ ঐতরেয় উপনিষদ, বি ছান্দোগ্য উপনিষদ, সি তৈতরীয় উপনিষদ, ডি মুন্ডুক উপনিষদ। এর সঠিক উত্তর হবে অপশান সি তৈতরীয় উপনিষদে অতিথি দেবো ভব কথাটি রয়েছে। পরের প্রশ্ন, বৈদিক যুগে কুশি দিন বলতে বোঝানো হতো? এ ধান ব্যবসায়ীদের, বি ঋণ ব্যবসায়ীদের, সি কাষ্ঠ ব্যবসায়ীদের, ডি শস্য ব্যবসায়ীদের। তো অতি অবশ্যই কুশি দিন বলতে বোঝানো হয়েছিল যারা ঋণের কারবার করতো, অর্থাৎ ঋণের ব্যবসায়ী। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ঋণ ব্যবসায়ীদের কুশি দিন বলা হতো। পরের প্রশ্ন, আর্যদের প্রধান ও সবথেকে প্রাচীন দেবতা ছিলেন? এ পুরন্দর, বি রুদ্র, সি বিষ্ণু, ডি দৌ। তাহলে আর্যদের প্রধান এবং প্রাচীন দেবতা ছিলেন দৌ, আর দেবী ছিলেন কে? না পৃথ্বী বা পৃথিবী ছিল প্রাচীন দেবী। পরের প্রশ্ন, বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ জয়সিংহ, বি জয়মল্ল, সি জয়ধ্বজ, ডি জয়নারায়ণ। এর সঠিক উত্তর হবে অপশান এ জয়সিংহ ছিলেন বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ দন্তিদুর্গ, বি প্রথম গোবিন্দ, সি দ্বিতীয় গোবিন্দ, ডি তৃতীয় গোবিন্দ। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, স্বাধীন রাষ্ট্রকূট রাজাদের রাজধানী কোথায় ছিল? এ বাতাপি, বি মানক্ষেত্র, সি তাঞ্জোর, ডি দেবগিরি। তো স্বাধীন রাষ্ট্রকূট রাজাদের রাজধানী ছিল অপশান সি তাঞ্জোর। রাষ্ট্রকূট রাজাদের রাজধানী ছিল তাঞ্জোর। তো কোনো কোনো সময় তারা যেহেতু পার্শ্ববর্তী রাজ্য জয় করেছিলেন সেই জন্য মান্যক্ষেত্র অবশ্যই বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, স্বাধীন চোল রাজ্যের স্রষ্টা কে ছিলেন? স্বাধীন চোল রাজ্যের স্রষ্টা বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ বিজয়ালয়,
বি বিজয়দেব, সি কুণালদেব, ডি তাপসদেব। এর সঠিক উত্তর হবে অপশান এ বিজয়ালয়। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তির রচয়িতা ছিলেন রবিকীর্তি। তিনি কার রাজসভার সভাকবি ছিলেন? এ প্রথম পুলকেশী, বি তৃতীয় পুলকেশী, সি দ্বিতীয় পুলকেশী, ডি চতুর্থ পুলকেশী। এর সঠিক উত্তর হবে দ্বিতীয় পুলকেশী, অপশান সি। পরের প্রশ্ন, মণিমঙ্গলমের যুদ্ধে, এটা কিন্তু তোমরা কোনো বইতে পাবে কিনা জানি না, আমাকে বহু বই ঘেঁটে এটা পেতে হয়েছে, মানে এই প্রশ্নটা পেয়েছি। মণিমঙ্গলমের যুদ্ধ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী তুঙ্গভদ্রা নদীর তীরে কার কাছে পরাজিত হয়েছিলেন? এ নরবর্মন, বি নরসিংহবর্মন, সি দন্তিদুর্গ, ডি দ্বিতীয় গোবিন্দ। এর সঠিক উত্তর হবে অপশান বি নরসিংহবর্মনের হাতে পরাজিত হয়েছিলেন। তিনি অতি অবশ্যই রাষ্ট্রকূট রাজা ছিলেন। পরে বেঙ্গি চালুক্যরা ছিল পশ্চিমী চালুক্যদের একটি শাখা। বেঙ্গি চালুক্যরা ছিল পশ্চিমী চালুক্যদের একটি শাখা। এদের বলা হতো কি? এ পূর্বে চালুক্য, বি উত্তরের চালুক্য, সি দক্ষিণের চালুক্য, ডি মধ্যদেশের চালুক্য। এর সঠিক উত্তর হবে অপশান এ পূর্বের বা পূর্বদেশের চালুক্য। পরের প্রশ্ন, মিত্রাক্ষরা গ্রন্থের রচয়িতা হলেন বিজ্ঞানেশ্বর। তিনি কল্যাণীর চালুক্য বংশের কোন রাজার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? এ প্রথম বিক্রমাদিত্য, বি দ্বিতীয় বিক্রমাদিত্য, সি চতুর্থ বিক্রমাদিত্য, ডি ষষ্ঠ বিক্রমাদিত্য। এর সঠিক উত্তর হবে অপশান ডি ষষ্ঠ বিক্রমাদিত্যের। পরের প্রশ্ন, বিচিত্রচিত্ত নামে কোন পল্লব রাজা পরিচিত ছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম মহেন্দ্রবর্মন, বি দ্বিতীয় মহেন্দ্রবর্মন, সি তৃতীয় মহেন্দ্রবর্মন, ডি পঞ্চম মহেন্দ্রবর্মন। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম মহেন্দ্রবর্মন। বিচিত্রচিত্র এই কারণে বলা হতো, তিনি অনেক গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি একদিকে কবিতা রচনা, একদিকে সাহিত্য রচনা, একদিকে গ্রন্থ যারা রচনা করতেন তাদেরকে অতি অবশ্যই সহযোগিতা করতেন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করতেন। সেই জন্যই তাকে বিচিত্র চিত্র, অর্থাৎ তার মধ্যে নানা রকম গুণাবলী ছিল, সেই জন্য বিচিত্র চিত্র বলা হতো। পরের প্রশ্ন, পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মন মত্তবিলাস প্রহসন নামক একটি নাটক রচনা করেছিলেন। তাহলে মহেন্দ্রবর্মন মত্তবিলাস প্রহসন নাটকটি রচনা করেন। সেটি কোন ভাষায় লেখা ছিল? এ পালি ভাষায়, বি প্রাকৃত ভাষায়, সি মাগধী ভাষায়, ডি সংস্কৃত ভাষায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, কোন পল্লব রাজা মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন? এ তৃতীয় নরসিংহবর্মন, বি দ্বিতীয় নরসিংহবর্মন, সি প্রথম নরসিংহবর্মন, ডি প্রথম দেববর্মন। এর সঠিক উত্তর হবে অপশান সি প্রথম নরসিংহবর্মন মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন। এটাও খুব কঠিন প্রশ্ন। পরের প্রশ্ন, দেওয়ান ই আর্জ ছিল সুলতানি যুগে যে দপ্তর? এ প্রশাসনিক দপ্তর, বি সামরিক দপ্তর, সি আর্থিক দপ্তর, ডি সাংস্কৃতিক দপ্তর। তো এর সঠিক উত্তর হবে দেওয়ান ই আর্জ হলো সামরিক দপ্তর। সুলতানি যুগে আমিল বলতে যাদের বোঝানো হতো? এ গুপ্তচরদের, বি চিঠিপত্র বহনকারীদের, সি জমি মাপজোপকারীদের, ডি রাজস্ব আদায়কারীদের। আমিল বলতে সুলতানি যুগে অপশন ডি রাজস্ব আদায়কারীদের বলা হতো। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে আমির ই আখড় নামক পদ দিয়েছিলেন। মোহাম্মদ ঘুরি, সেটির অর্থ হল এ সেনাবাহিনীর প্রধান, বি আস্তাবলের প্রধান, সি সামরিক কারখানার প্রধান, ডি রাজপ্রাসাদের রক্ষীদের প্রধান। এর সঠিক উত্তর হবে অপশান বি আস্তাবলের, মানে যে ঘোড়াটা থাকে, অর্থাৎ অশ্রয় বাহিনীর যে ঘোড়া থাকে সেখানকার প্রধান হিসেবে অতি অবশ্যই নিযুক্ত করেছিলেন, আস্তাবলের প্রধান হিসাবে। পরের প্রশ্ন,
কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে 1206 খ্রিস্টাব্দে বসলেও তিনি সুলতান এই উপাধি গ্রহণ করেছিলেন কবে? 1207 খ্রিস্টাব্দে, 1208 খ্রিস্টাব্দে, 1209 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি, 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন। তার আগে অতি অবশ্যই ঘুর রাজ্যের শাসকদের প্রতি অনুগত থেকেই তাকে শাসন করতে হতো এবং প্রত্যেক বছরের শেষেতে অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে 1208, 6, 7, 8 পরপর 3 বছর তাকে অতি অবশ্যই ঘুর রাজ্যে রাজস্ব পাঠাতে হতো এবং প্রচুর উপঢৌকন ও নজরানাও তাকে পাঠাতে হতো। পরের প্রশ্ন, 1217 খ্রিস্টাব্দে মনসুরার যুদ্ধে দিল্লির সুলতান ইলতুৎমিশ এবং উচ ও মুলতানের শাসনকর্তার মধ্যে যুদ্ধটি হয়েছিল কিসের যুদ্ধ? না মনসুরার যুদ্ধ। তখন মুলতানের শাসনকর্তা কে ছিলেন? এ তাজউদ্দিন ইলদিজ, বি মোহাম্মদ বখতিয়ার খলজি, সি নাসিরউদ্দিন কোবাচা, ডি জিয়াউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হবে অপশান সি, নাসিরউদ্দিন কোবাচা। পরের প্রশ্ন, চেঙ্গিজ খানের ভয়ে কে পাঞ্জাবে উপস্থিত হয়ে ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন? এ জালালউদ্দিন মঙ্গবার্নি, বি তাজউদ্দিন ইলদিজ, সি নাসিরউদ্দিন কোবাচা, ডি আলাউদ্দিন মঙ্গবার্নি। এর সঠিক উত্তর হবে অপশান এ, জালালউদ্দিন মঙ্গবার্নি। তিনি চেঙ্গিজ খানের ভয়ে ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু ইলতুৎমিশ তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান না করে তাকে কিছু উপঢৌকন দিয়ে পারস্যে পাঠিয়ে দেন। তো সেই সময় চেঙ্গিজ খান আর ভারতের সেইভাবে ভিতরে প্রবেশ না করে ওখান থেকেই তিনি চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খলিফার সেনাপতি বলে উল্লেখ করতেন? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি গিয়াসউদ্দিন বলবন, ডি আরাম শাহ। এর সঠিক উত্তর হবে অপশান বি, ইলতুৎমিশ। পরের প্রশ্ন, সুলতানা রিজিয়া বা রাজিয়া বিবাহ করেছিলেন ইখতিয়ারউদ্দিন আলতুনিয়াকে। এই ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? এ লাহোরের, বি সিয়ালকুটির, সি বাহমনি রাজ্যের, ডি ভাতিন্ডার। এর সঠিক উত্তর হবে অপশান ডি, ভাতিন্ডার শাসক ছিলেন। আলতুনিয়া ভাতিন্ডার শাসক ছিলেন। পরের প্রশ্ন, 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হলাকুর পৌত্র আবদুল্লাহর নেতৃত্বে প্রায় 1 লক্ষ মঙ্গল দিল্লি আক্রমণ করেছিলেন। এরপরে নব মুসলমান নামে পরিচিত হয়েছিলেন। তারা কার কাছে পরাজিত হয়েছিলেন? এ ইলতুৎমিশের কাছে, বি গিয়াসউদ্দিন বলবনের কাছে, সি জালালউদ্দিন খলজির কাছে, ডি আলাউদ্দিন খলজির কাছে। এর সঠিক উত্তর হবে জালালউদ্দিন খলজির কাছে 1192 খ্রিস্টাব্দে তারা পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন তখন দ্বার সমুদ্রের হৈসল বংশের রাজা কে ছিলেন? এ তৃতীয় বীরবল্লাল, বি বীরপাণ্ড, সি রামচন্দ্রদেব, ডি প্রতাপরুদ্রদেব। এর সঠিক উত্তর অপশান এ, তৃতীয় বীরবল্লাল। এটা একটি খুব বড় প্রশ্ন আছে, অতি অবশ্যই তোমরা দেখো। 38 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি আলেকজান্ডারের মতন সাম্রাজ্য বিস্তারের ও দিগ্বিজয়ের স্বপ্ন দেখতেন, ঠিক। সেই জন্যই তিনি সিকান্দার ই সানি নামক উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে এখানটা একটা প্রশ্ন এসে যাচ্ছে, সিকান্দার ই সানি কেন গ্রহণ করেছিলেন? না আলেকজান্ডারের মতন সাম্রাজ্য বিস্তার এবং দিগ্বিজয়ের স্বপ্ন দেখতেন বলে। তো তারপরের অংশ, দিল্লির কোতোয়াল তাকে এই স্বপ্ন দেখা থেকে বিরত করেন। তিনি একটা কথা বলেছিলেন যে, হে প্রভু, যেহেতু আপনার এত বড় সাম্রাজ্য, এই সাম্রাজ্য ছেড়ে বাইরের জগতে যখন যাবেন আপনার সাম্রাজ্যটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং হয়তো তারা আপনার বিরোধী হয়ে উঠবে। সেই জন্যই সেই কোতোয়াল তাকে স্বপ্ন দেখা থেকে বিরক্ত করেছিলেন। সেই কোতোয়ালের নাম কি? এ আলাউল মুলক, বি নিজামুল মুলক, সি আমির খসরু, ডি মালিক কাফুর। সঠিক উত্তর হবে অপশান এ, আলাউল মুলক। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক আমির ই কোহি
নামক একটি দপ্তর স্থাপন করেছিলেন? আলাউদ্দিন খলজি আমির ই কোহি নামক একটি দপ্তর স্থাপন করেছিলেন। সেটি আসলে কি ছিল? এ খাদ্য দপ্তর, বি সেচ দপ্তর, সি কৃষি বিভাগ বা কৃষি দপ্তর, ডি সামরিক বিভাগ বা সামরিক দপ্তর। এর সঠিক উত্তর হবে আমির ই কোহি ছিল কৃষি বিভাগ বা কৃষি দপ্তর। পরের প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনকালে অমুসলমানদের উপর ধার্য করা যে কর সর্বোচ্চ ছিল? এ যাজক কর, বি জিজিয়া কর, সি খরচ কর, ডি খামোশ কর। এর সঠিক উত্তর হবে অবশ্যই জিজিয়া কর। জিজিয়া কর অমুসলমানদের কাছ থেকেই ধর্মীয় কর হিসাবে সুলতানি শাসকরা গ্রহণ করতেন। পরের প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসনকালে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। তিনি এই খিজির খাঁ কার অনুচর ছিলেন? এই প্রশ্নটাও খুব কঠিন। তো তার অনুচর, তিনি কার অনুচর ছিলেন? এ জালালউদ্দিন খলজির, বি আলাউদ্দিন খলজি, সি চেঙ্গিজ খান, ডি তৈমুর লং। তো খিজির খাঁ ছিলেন অপশন ডি তৈমুর লংয়ের অনুচর। পরে বাংলাদেশে হোসেনশাহী বংশের সূচনা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। সেই হোসেনশাহী শাসনের কবে সূচনা হয়েছিল? কবে? এ 1482 খ্রিস্টাব্দে, বি 1492 খ্রিস্টাব্দে, সি 1493 খ্রিস্টাব্দে, 1493 খ্রিস্টাব্দে, ডি 1495 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশান সি 1493 খ্রিস্টাব্দে বাংলায় হোসেনশাহী বংশের সূচনা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? এ 1893 খ্রিস্টাব্দে, বি 1895 খ্রিস্টাব্দে, সি 1897 খ্রিস্টাব্দে, ডি 1899 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1897 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার জন্য দুটি কমিশন বা কমিটি গড়ে উঠেছিল। এর একটি 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন এবং অপরটি হলো র্যালে কমিশন। এই র্যালে কমিশন কবে পাস হয়েছিল বা গড়ে উঠেছিল? অপশান এ 1902 খ্রিস্টাব্দে, অপশান বি 1904 খ্রিস্টাব্দে, অপশান সি 1906 খ্রিস্টাব্দে, অপশান ডি 1908 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1904 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এ আনন্দমোহন বসু, বি শিশির কুমার রায়, সি কৃষ্ণকুমার ঘোষ, ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত মারাঠি ভাষায় পত্রিকাটি কী ছিল? এ মারহাট্টা, বি স্বদেশী, সি আলিঙ্গন, ডি কেশরী। তো এসব সঠিক উত্তর হবে অপশান ডি কেশরী। মারাঠি ভাষায় যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে কেশরী, আর ইংরেজি ভাষায় যেই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে মারহাট্টা বা মারাঠা। পরের প্রশ্ন একটু বেশি আছে, বড় প্রশ্ন। 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত হলেও লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের উপর একটা আইন দ্বারা বাধা নিষেধ জারি করেছিলেন। তো সেই হিসেবে অমৃতবাজার পত্রিকাটি এক রাত্রিতে ইংরেজিতে ভাষান্তরিত হয়েছিল, মানে ইংরেজি ভাষাতে ট্রান্সলেট করতে বাধ্য হয়েছিলেন। তো সেই ভাষান্তরিত হয়েছিল কবে? এ 1872 খ্রিস্টাব্দে, বি 1874 খ্রিস্টাব্দে, সি 1876 খ্রিস্টাব্দে, ডি 1878 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1878 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকা রাতারাতি ইংরেজিতে ভাষান্তরিত হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1820 খ্রিস্টাব্দে, বি 1824 খ্রিস্টাব্দে, সি 1826 খ্রিস্টাব্দে, ডি 1828 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1824 খ্রিস্টাব্দে। কেমন? পরের প্রশ্ন, হেসপেরাস
নামক পত্রিকার সম্পাদক হলেন? এ ডিরোজিও, বি আলেকজান্ডার, সি কৃষ্ণকুমার মিত্র, ডি দাদাভাই নৌরোজি। এর সঠিক উত্তর হলো অপশান এ ডিরোজিও। হেসপেরাস নামক পত্রিকার সম্পাদক ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি নব্যবঙ্গ আন্দোলনের প্রণেতা। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রথম উদ্ভাবক কে ছিলেন? এ অ্যালান অক্টাভিয়ান হিউম, বি সৈয়দ আহমেদ খান, সি মোহাম্মদ ইকবাল, অপশান ডি আগা খান। এর সঠিক উত্তর হবে অপশান বি সৈয়দ আহমদ খান। পরের প্রশ্ন 51 নম্বর, 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন একটি ফ্যাক্টরি আইন জারি করেছিলেন, যেখানে 7 থেকে 12 বছরের শিশুদের মোট খাটানোর সময় ধার্য হয়েছিল, মানে তাদেরকে পরিশ্রম দিতে হতো। এ 9 ঘন্টা, বি 11 ঘন্টা, সি 13 ঘন্টা, ডি 7 ঘন্টা। তো এর সঠিক উত্তর হবে অপশান এ 9 ঘন্টা, মানে 9 ঘন্টার বেশি তাদেরকে খাটানো যাবে না। পরের প্রশ্ন, কে জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে চিহ্নিত করেছিলেন? এ বালগঙ্গাধর তিলক, বি বিপিনচন্দ্র পাল, সি বড়লাট ডাবরিন, ডি অ্যালান অক্টাভিয়ান হিউম। এর সঠিক উত্তর হবে অপশান সি বড়লাট ডাফরিন। পরের প্রশ্ন 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে ছিলেন, যিনি অতি অবশ্যই এই মামলার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভারত থেকে ছদ্মবেশে, সম্ভবত PN ঠাকুর ছদ্মনামে তিনি ভারত থেকে অতি অবশ্যই বাইরের দেশে জাপানে চলে গিয়েছিলেন? এ ভূপেন্দ্রনাথ দত্ত, বি উল্লাসকর দত্ত, সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডি রাসবিহারী বসু। এর সঠিক উত্তর হবে অপশান ডি রাসবিহারী বসু। পরের প্রশ্ন, রিসার্চমেন্টো নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ জোসেফ ম্যাথসিনি, বি কাউন্ট ক্যাভুর, সি গ্যারিবল্ডি, ডি প্রিন্স মেটারনিক। এর সঠিক উত্তর হবে অপশান বি কাউন্ট ক্যাভুর। পরের প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল তৃতীয় নেপোলিয়নের হাত ধরে, সেটি কবে? এ 1848 খ্রিস্টাব্দে, বি 1850 খ্রিস্টাব্দে, সি 1852 খ্রিস্টাব্দে, ডি 1854 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1852 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো, কোন রুশ সাহিত্যিক তৃতীয় নেপোলিয়নকে আধপাইট নেপোলিয়ন বা পেটি নেপোলিয়ন বলে ব্যঙ্গ করেছিলেন? এ ভিক্টর ইমানুয়েল, বি ভিক্টর হুগো, সি ভিক্টর ফিক্টে, ডি ভিক্টর লেফেভার। এর সঠিক উত্তর হবে অপশান বি ভিক্টর হুগো। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর রুশ বিপ্লব হয়েছিল, একদম ঠিক কথা। তো রাশিয়াতে সে সময় রাশিয়ার জার কে ছিলেন? এ প্রথম উইলিয়াম, বি দ্বিতীয় আলেকজান্ডার, সি প্রথম নিকোলাস, ডি দ্বিতীয় নিকোলাস। এর সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন, রাশিয়াতে এপ্রিল থিসিসের জনক হলেন বলশেভিক দলের নেতা VI লেনিন। এটি কবে ঘোষণা করেছিলেন? এ 1917 খ্রিস্টাব্দে, বি 1919 খ্রিস্টাব্দে, সি 1921 খ্রিস্টাব্দে, ডি 1923 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হবে অপশান এ প্রথম ঘোষণা করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। অপশান এ হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন একটু বড় প্রশ্ন, সপ্তদশ শতক থেকে রুশ জার পিটার দ্য গ্রেট তুরস্কের বলকান অঞ্চলের রাজ্যগুলি গ্রাস করে কৃষ্ণ সমুদ্র উপকূল পর্যন্ত রাজ্য বিস্তারের নীতি তিনি গ্রহণ করেছিলেন। জারের এই সাম্রাজ্য বিস্তার নীতি নাম ছিল কি? এ ওয়ার্ম ওয়াটার পলিসি, বি কোল্ড ওয়াটার পলিসি, সি ব্লু ওয়াটার পলিসি,
ডি রেড ওয়াটার পলিসি। তো এর সঠিক উত্তর হবে অপশান এ ওয়ার্ম ওয়াটার পলিসি, উষ্ণ জলনীতি। অর্থাৎ রাশিয়া যার পিটার দ্য গ্রেট আস্তে আস্তে তুরস্ক এবং তার অধ্যুষিত অঞ্চলগুলোকে তিনি রাজনৈতিক ক্ষমতা বলে দখল করতে থাকে। এইটাই হচ্ছে ওয়ার্ম ওয়াটার পলিসি নামে পরিচিত। পরের প্রশ্ন, কয়েকজন হতভাগ্য সন্ন্যাসীকে গ্রোটোর গির্জায় হস্তান্তর করার জন্যই এই যুদ্ধের সৃষ্টি হয়েছিল এবং এটি ছিল সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় আননেসেসারি যুদ্ধ। অপ্রয়োজনীয় যুদ্ধ মন্তব্যটি ছিল কোন যুদ্ধ সম্পর্কে? এ স্যাডওয়ার যুদ্ধ, বি ক্রিমিয়ার যুদ্ধ, সি সেডানের যুদ্ধ, ডি ওয়াটারলুর যুদ্ধ। তো এর সঠিক উত্তর হবে অপশান বি ক্রিমিয়ার যুদ্ধ। 1854 থেকে 1856 খ্রিস্টাব্দে যে যুদ্ধটি হয়েছিল শুধুমাত্র গির্জা সন্ন্যাসীদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা হস্তান্তরকে কেন্দ্র করেছিল। সেই জন্য এই যুদ্ধকে বলা হচ্ছে সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ। কেমন? তো আজ এই পর্যন্ত। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। তো অতি অবশ্যই তোমরা ভিডিও দেখার পর, যেহেতু ইতিহাসের ছাত্র, তোমরা নিখুঁতভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওগুলি দেখো এবং দেখার পর শেষেতে অতি অবশ্যই একটা করে লাইক দিও, কারণ আমার শ্রম তাহলে সার্থক হবে। আর অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলটা রয়েছে, যারা চ্যানেলেতে নতুন হয়েছো তারা অতি অবশ্যই আগামী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো তোমরা পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি করে, আর বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর প্রশ্ন যদি থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি কমেন্টের উত্তর দেবো। ওকে, আজ এই পর্যন্ত।